ডক্টর শাহিদুজ্জামান কি বলবেন যে দেখেন ভারসাম্য শব্দটা এটা কিন্তু মানে কোল্ড ওয়ার থেকে এই টার্মটা ব্যালেন্স রাখতে হবে, ফ্রেন্ডশিপ টু অল, এগুলো আসলে বাস্তবতায় সম্ভব না। আমাদের ভারসাম্য আমরা ঠিক করি না, বৃহৎ শক্তিগুলোই ঠিক করে দেয়। তারা কিভাবে বাস্তবতাকে তৈরি করে, তারা কিভাবে একটা দেশকে, মানে আমেরিকা দেখেন যদি চাইতো আমাদের এই যে এয়ারক্রাফট কিনতে হচ্ছে, শুধু আমরাই না আরো অনেকগুলো দেশই কিন্তু এরকম এতগুলো এয়ারক্রাফট কিনতে বোয়িং কোম্পানি থেকে কিনতে বাধ্য হচ্ছে, এবং সেভাবেই কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে সহানুভূতিশীল ভিউ, কারণ ডক্টর খলিল যে ফরেন মিনিস্টার ইজ সো ক্লোজলি অ্যাটাচড উইথ দ্য আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, আপনার স্টেট ডিপার্টমেন্টে কিছু কিছু, যার ফলে একেবারে একটা কোনো কমিউনিকেশন গ্যাপ নাই। এবং আমি যতদূর তার কাছ থেকে জানতে পেরেছি যে এই যে একটা তুলে ধরা একটা ধারণা ভারত প্রমোট করছে বাংলাদেশে, যে আমেরিকা এখন বাংলাদেশে টুটি চেপে ধরবে, আসলে তো ভারতের সাথেই আমেরিকার সম্পর্ক এখন ভালো না। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির নাম পরিবর্তন করে প্যাসিফিক স্ট্র্যাটেজি চলে গেছে। তারপর কোয়াড ইজ নন এক্সিস্টেন্ট, ভারত বলতে গেলে কোনো রোলই প্লে করবে না, এবং এখন ভারতকে অনেকটা আইসোলেটেড হয়ে যাচ্ছে। অন্যদিকে চীন এর সাথে আমেরিকার যে আগামীতে সম্পর্ক ইভলভ করবে সেটা হচ্ছে আপনার এই যে রেয়ার আর্থ, যেমন টাইটানিয়াম সহ অন্যান্য রেয়ার মেটেরিয়ালস যেগুলো দিয়ে ব্যাটারি তৈরি করা হয় স্পেসশিপে, তারপর এনার্জিতে নিউ এনার্জি ক্রিয়েশনে, সেখানে অনিবার্য সহযোগিতা থাকবে, এবং সাউথ ইস্ট এশিয়াতেই নাকি মিনারেলস বেশি। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন কিন্তু আগামী অ্যাডমিনিস্ট্রেশন যারা আসবে ট্রাম্পের পরে, কংগ্রেসের যে অ্যাটিটিউড, কংগ্রেস কিন্তু এখন ট্রাম্পকে ট্রিট করছে ইন এ ভেরি প্যাট্রোনাইজিং ম্যানার, মানে তার বাজেট আটকে রেখেছিল, এখন মাত্র গতকাল তার বাজেট অ্যাপ্রুভ করেছে অন দ্য আন্ডারস্ট্যান্ডিং যে ট্রাম্প এখন কোনোভাবেই সংঘর্ষ বা ইরানের সাথে যুদ্ধে নতুন করে লিপ্ত হবে না। সুতরাং মার্কিন ফরেন পলিসি কিন্তু এখন আস্তে আস্তে আমাদের মতো দেশগুলোর উপর অনেক সহনশীল হয়ে যাবে। আর চীনের সাথে আমরা এখন যে ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিক সম্পর্ক গড়ে তুলছি, সেখানে পাকিস্তান, চীন আর বাংলাদেশ কিন্তু একত্রে আমরা এয়ার সিস্টেম, তারপর লালমনিরহাটে ধরেন আপনার অ্যাভিয়েশন স্কুল তৈরি হচ্ছে, সেখানে আমার ধারণা যে চীনের যথেষ্ট অংশগ্রহণ থাকবে। চীনের ডোকলাম থেকে লালমনিরহাট কিন্তু একেবারে ডিরেক্টলি কাছে, এবং ভারত যতখানি আমাদের হুমকি দিচ্ছে, এটা আমি একদম অ্যাজ এ স্টুডেন্ট অফ সিকিউরিটি, ট্রেডিশনাল সিকিউরিটি, আমি মনে করি যে ভারত যতখানি আমাদেরকে চিকেন নেকের বেলায় 22 মাইল করিডোর এক্সপ্যান্ড করার হুমকি দিচ্ছে, আমরাও কিন্তু ততখানি ঠিকই আমাদের সামরিক পথে ওই লালমনিরহাট আর ডোকলামের যে সংযোগ, সেটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক, মানে চায়নার চোখে আমার মনে হয়, চায়না আপনি জানেন যে ইয়েতে অরুণাচলে তার ক্লেইমস রয়েছে, সেগুলো সে ছাড়বে না, এবং ভবিষ্যতে এই যে এখন যে 7 সিস্টার্সের যে আনরেস্ট দেখা গিয়েছে, সেটা কিন্তু আগে কখনো দেখা দেয়নি। এবং বাংলাদেশ একটা আগেকার জিয়ার রেজিমের সময় কিন্তু উলফার সাথে একটা সংযোগ ছিল আনডিনায়েবলি। এখন এইসব কিন্তু রিয়ালিটিস যেগুলো ইন্টারন্যাশনাল সিকিউরিটির মধ্যে চলে আসে, সেগুলো আবার যে রিভাইভ হবে না, চীনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং যে পৌঁছে নাই, এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। আমার মনে হয় চীনের সাথে সেই সব এরিয়াজে যথেষ্ট নতুন করে একটা সংযোগ। আপনি লালমনিরহাটের কথা বললেন, যে ওই অঞ্চলেই তো আবার তিস্তা মহাপরিকল্পনা বা বৃহদায়ন প্রকল্পের কথা বলা হচ্ছে। তাহলে মানে এটার সাথে ওগুলোর সাথে কি তিস্তারও একটা বড়ত্ব সম্পর্ক রয়েছে? অবশ্যই। তিস্তা আপনি দেখেন, তিস্তার ব্যাপারে চীন কেন অপরিহার্য, আমরা প্রায় বলে থাকি যে জাপানকে ইনভলভ করতে হবে, ওয়ার্ল্ড ব্যাংককে ইনভলভ করতে হবে, এগুলো অবশ্য ইকোনমিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো মেক সেন্স, কিন্তু তিস্তা দেখেন, চীন ইজ দ্য অনলি জিওপলিটিক্যাল হ্যাজ দ্য পাওয়ার যে সে ব্রহ্মপুত্রর অরিজিন কন্ট্রোল করে। দেখেন টিপাইমুখ ড্যাম কিন্তু ভারত বাধ্য হয়েছে, আমরা চেয়েছি যে এটা না হোক, ভারত বাধ্য হয়েছে বন্ধ। কেন হয়েছে? বিকজ ভারত জানে যে টিপাইমুখ ড্যাম শুকিয়ে যেতে পারে যদি চায়না ব্রহ্মপুত্রর পানি বন্ধ করে দেয় বা কমিয়ে দেয়। এই জন্য তিস্তার ব্যাপারে আমরা চীনের সাথে যদি
ইন এ বিগ ওয়ে ইনভলভড হই, চায়না তখন কিন্তু বাংলাদেশের স্বার্থেই তিস্তার পানিকে ভারতকে বলবে যে ইউ ক্যানট স্টপ দ্য ওয়াটার, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশকে তার ভাগের পানি তুমি দিবে, না দিলে আমি তোমাকে ব্রহ্মপুত্র ফ্লো বন্ধ করে দেব। কারণ ভারত যেটা করছে, ওয়েপনাইজেশন অফ দ্য রিভার ওয়াটার, অস্ত্র কি জানি এটাকে বলে, অস্ত্রায়ন, নদীর অস্ত্রায়ন, যেটা পাকিস্তানে সে একদম আন্তর্জাতিক আইন ভঙ্গ করে পাকিস্তানের লিগ্যাল রাইট ফ্লো বন্ধ করে দিয়েছে। এখন পাকিস্তান তো খুবই আনপ্রেডিক্টেবল পাওয়ার। ভারতের চিন্তা করা উচিত যে কনসিকুয়েন্স কোন দিকে যেতে পারে। আমি মনে করি যে চীনের সাথে আমাদের যে সম্পর্কটা ডেভেলপ করছে আগামীতে, এখানে কিন্তু একটা বড় অংশ থাকবে জিওপলিটিক্যাল যে অ্যাডভান্টেজেস অফ চীন, যেটা আমাদের জন্য খুবই দরকার। কিন্তু এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে তো ভারতের সম্পৃক্ত দরকার নাকি? মানে ভারত তো মাঝখানে, ভারত পানি অবশ্যই লাগবে, বন্ধ করে কোনো দেয়, দেশকে বাদ দিতে হবে না। কিন্তু ভারত যদি আমাদের অনিষ্ট করতে চায়, পানি যেমন এখন এই যে 2 দিন আগে সব গেট খুলে দিয়েছে, এখন কিন্তু তিস্তা অঞ্চলের লোকেরা একটা বন্যা বর্ষাকালে তার প্রতিবার এই কাজটা করে। খুবই খারাপ অবস্থা। এই সব কাজ ভারত তো গ্র্যাজুয়ালি পানিটা ছাড়তে পারত, সেটা না করে সে আমাদের ক্ষতি করার ব্যাপারে খুবই আগ্রহ। এখানেই কিন্তু চীনের যে চীন ওয়ার্ন করতে পারে ভারতকে, আমরা যদি তিস্তার ডেভেলপমেন্ট, পদ্মার ডেভেলপমেন্ট চীনের উপর ওভারওয়েলমিংলি ডিপেন্ড করি, তাহলে চীন কিন্তু আমাদের পক্ষ নিয়ে যেমন পাকিস্তানকে সাহায্য করেছে, তখন আন্তর্জাতিক একটা অব্লিগেশন হিসেবে চীন আমাদের পাশে দাঁড়াবে, ভারতকে বাধ্য করবে যে তোমার ব্রহ্মপুত্রর পানি আমি বন্ধ করে দেব। তাহলে তো 7 সিস্টার্সের মারাত্মক পরিণতি হবে। ব্রহ্মপুত্রর পানি আপনি চিন্তা করেন, ভারতের ফ্লো কিন্তু বন্ধ করে দিতে পারে চীন। গঙ্গোত্রী, যেখানে গঙ্গা অরিজিনেট করে, সেখান থেকে চীন একেবারেই কাছে। উত্তরাখণ্ডের থেকে চীনের বর্ডার মাত্র 100 মাইলের মতো। চীনের সামরিক সামর্থ্য রয়েছে গঙ্গোত্রীতে নিয়ে যাওয়া, কিংবা এই যে তিস্তা তো সিকিম থেকে বের হয়, সিকিমের উত্তর দিকের বর্ডার চীনের সাথে। এখন চিন্তা করেন চীনের যে সামরিক সামর্থ্য রয়েছে, সে তিস্তার পানি, গঙ্গার পানি, এমনকি ব্রহ্মপুত্রর পানি দিয়ে ভারতকে ওয়েপনাইজেশন অফ ওয়াটার, একই ঔষধ ভারতের উপর চাপিয়ে দিতে পারে।